আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ, ভোকাবুলারি। এখানে কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো আমরা আগে পড়ে নিব, তাহলে আমাদের গল্প পড়তে সুবিধা হবে। আইনা, আইনা এটা হলো, এর অর্থ হলো কোথায়। আইনা অর্থ কোথায়, যেমন আমরা কোথায়? ইংরেজিতে বলি হোয়ার। আয়না, গুরফাতুন, আয়নার হ্যাঁ, কোথায়? গুরফাতুন শব্দের অর্থ হচ্ছে কামরা বা রুম। গুরফাতুন মানে হলো কামরা, কামরা বা কামরা, রুম। রুম। এরপর আল আয়না, হাম্মাম, আল হাম্মাম হচ্ছে বাথরুম। আল কামরা। হাম্মাম হলো বাথরুম, আল হাম্মাম বাথরুম। আল মাতবাখু, কিচেন, রান্নাঘর। আল মাতবাখু কিচেন বা রান্নাঘর। ফি, ফি মানে হলো মধ্যে। আলা, আলা অর্থ হলো উপরে। যেমন ইংরেজিতে যেটাকে আমরা বলি ওয়ান, এটা একটা প্রিপোজিশন। ফি, এটা একটা প্রিপোজিশন। আসসামাউ, স্কাই, আকাশ। আল ফাসলু, ক্লাসরুম। আল মিরহাদু মানে টয়লেট। তাহলে আয়না এটা প্রশ্নবোধক, হরফে ইস্তেফহাম মানে কোথায়। গুরফাতুন মানে হচ্ছে কামরা বা রুম। আল হাম্মাম বাথরুম। আল মাতবাখ কিচেন। ফি মানে মধ্যে বা ইন। আলা ওয়ান। আসসামাউ মানে স্কাই। আল ফাসলু মানে ক্লাসরুম। আল মিরহাদু অর্থ হলো টয়লেট। এখন আমরা চলে যাব এই পাঠে যে গ্রামার গুলো আসবে, ছোট ছোট গ্রামার। যেমন এখানে দেখেন, পয়েন্টস টু রিমেম্বার। ইন দিস লেসন উই লার্ন দ্য ইউজ অফ প্রিপোজিশন। এই লেসনে মূলত প্রিপোজিশনের ব্যবহার দেখানো হবে, শেখানো হবে। প্রিপোজিশন কোনগুলো সেটা তো আপনারা জানেন, যেমন ইন, তারপরে কি আপন অথবা ওয়ান, দুইটাই ব্যবহার হয়। এরকম আরো কিছু আছে, যেমন আহ এই দুইটা মনে দেখতেছি। যাই হোক, আর অতিরিক্ত থাকলে দেখতেই পাবেন। অ্যারাবিক নাউন হ্যাভ এন্ডিংস টু শো দেয়ার ফাংশন ইন দ্য সেন্টেন্স। এই কথাটা হলো, অ্যারাবিক নাউন্স হ্যাভ এন্ডিংস টু শো দেয়ার ফাংশন ইন দ্য সেন্টেন্স। অ্যারাবিকে নাউন কোনটা, এইটা আমরা শব্দের শেষে বুঝতে পারবো। শব্দের শেষ অক্ষরের অবস্থা দেখে আমরা বুঝতে পারবো। যেমন এখানে বলছে, দি নর্মাল এন্ডিং অফ এ নাউন ইজ উ। উ মানে কি পেশ, উন বা পেশ। অ্যাজ ইন দি হাউস ইজ নিউ, আল বাইতু জাদিদুন। এখানে দেখেন, আল বাইতু এটা কিন্তু কি নাউন, জাদিদুন এটাও কি নাউন। এখন আপনি বলতে পারেন জাদিদুনটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক না? আবার বাইতুটা ঠিক আছে, মেনে নিলাম নাউন, কিন্তু জাদিদুনটা অ্যাডজেক্টিভ। কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভটাও নাউন। তার কারণ কি জানেন? আরবিতে নাউন চেনার উপায় হলো দুইটা। এক, দুই। প্রথমত, একটা শব্দ হবে যার শব্দের শুরুতে আল থাকবে, আল, এরকম আল থাকবে। যেমন দেখেন এখানে আছে না আল, আল বাইতুতে আল আছে না? হ্যাঁ। জি ওস্তাদ। আর হচ্ছে আপনার জাদিদুনের মধ্যে কি আছে? তানবিন আছে, এটাও নাউন। তানবিন, দুই জবর, দুই জের, দুই পেশ। তাহলে নাউন দুই চেনার পেজ, উপায় কয়টি? দুইটি। হয় দুইটি। শব্দের শুরুতে আল থাকবে, নইলে শব্দের শেষে কি থাকবে? তানবিন তানবিন, থাকবে। তানবিন থাকবে। তবে সাধারণত এই দুই জবর বা দুই জেরটা গ্রামার ছাড়া এমনিতে হয় না, কিন্তু পেশটা হয় সব সময়। যেমন দেখেন এখানে আল বাইতু জাদিদুন, সবসময় পেশ দেখেন আল বাইতু, বাইতুন, আল মাকতাবু, হয়তো বা একটা পেশ হতে পারে। এখন প্রশ্ন হলো, কোথায় শব্দের শেষে একটা পেশ হবে আর কোথায় শব্দের শেষে দুইটা পেশ হবে? মনে রাখবেন,
শব্দের শুরুতে যদি আল আসে তাহলে কয়টা পেশ হবে? একটা পেশ। আর যদি আল না আসে তাহলে কয়টা পেশ হবে? দুইটা পেজ। দুইটা পেশ। যেমন দেখেন আল বাইতু, এখানে একটা পেশ, তার কারণ শুরুতে কি আছে? আল আছে। আবার দেখেন এইখানে দেখেন বাইতুন, একই শব্দ কিন্তু এখানে তুন আছে, এখানে তু আছে। এখানে তুন কেন? কারণ এর পূর্বে কি নাই? আল নাই। আল। আর আর আল হচ্ছে কিসের সাইন বলেন তো? ডেফিনিটের সাইন। ডেফিনিটের সাইন। আল হচ্ছে ডেফিনিটের সাইন। আর তানবিন মানে ইনডিফিনিট। যেমন এখানে আল, তার অর্থ ইংরেজিতে কি দেয় জানেন? দি। আর তানবিনে কি দেয়? এ অথবা অ্যান। এন। বুঝেছেন? তো এখন দেখেন ইংরেজিতে কখনো পেয়েছেন যে কোন নাউনের আগে এ অথবা অ্যান আছে, তার আগে দি আছে? না। এটা পাননি। তার কারণ হলো এই জন্য পাননি যে এ এবং অ্যান তো ইনডিফিনিটের সাইন, আর দিটা তো ডেফিনিটের সাইন। একই নাউনের আগে ডিফিনিট ইনডিফিনিট দুইটা সাউন্ড থাকতে পারে না। ওই জন্য আরবিতেও তানবিন যেহেতু ইনডিফিনিটের সাইন আর আল যেহেতু ডেফিনিটের সাইন, এই জন্য একই নাউনে আলিফ লাম এবং তানবিন উভয়টাই থাকতে পারে না। আমার এই কথাটা সবাই বুঝেছেন? জি। হ্যাঁ, আচ্ছা। আরেকটা জিনিস শিখবেন, সেটা হলো যে কোনো ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, যে কোনো ইন্ডিভিজুয়াল নাউন, সব ইন্ডিভিজুয়াল নাউনের শেষে সবসময় পেশ হবে। মনে রাখবেন সব সময় যে কোনো ইন্ডিভিজুয়াল নাউন যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেটা কি হবে? পেশ হবে। সব সময় আপনি যে কোনো শব্দের শুরু যদি প্রথম শব্দটা পেশ বিশিষ্ট হয়, সব সময় এটা মনে রাখবেন। এই যে এখানে লিখেছে দেখেন, এ নাউন উইথ নর্মাল এন্ডিংস ইজ সেড টু বি ইন দ্য নমিনেটিভ কেস, ইন অ্যারাবিক ইট ইজ কল্ড মারফু। এখন এখানে যেটা বলছে নমিনেটিভ কেস, আপনারা তো পড়েছেন নমিনেটিভ, অর্থাৎ যেটা বাক্যে যেটা কি হয়? সাবজেক্ট। বাক্যে যেটা কি হয়? সাবজেক্ট। সাবজেক্ট। যেমন দেখেন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুললে আপনার কি লাগে বলেন তো? একজন নমিনি লাগে না? নমিনি। জি। জি। তার মানে হলো আপনি যদি কোনো কারণে ওই অ্যাকাউন্টের টাকা উঠাতে ব্যর্থ হন, তাহলে কে উঠাবে? যে নমিনি সে। যে নমিনি সে, তখন সেই হবে কর্তা, সাবজেক্ট। সাবজেক্ট ম্যাটার কে হবে? যে নমিনি সে। তা আরবি নিয়মে আরেকটু ভেতর পেছন থেকে আসি, বাক্য কিন্তু দুই রকমের, সেটা আরবি বলেন ইংরেজি বলেন। যেমন দেখেন হি ইজ এ গুড বয়, হি ইজ এ, গুড বয়। বা হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ কি? স্টুডেন্ট। এখন এখানে হিটা কি? সাবজেক্ট না? জি। জি। আর এই স্টুডেন্টটা কি? অবজেক্ট। প্রেডিকেট। প্রেডিকেট, এটা কি? প্রেডিকেট। বুঝতে পেরেছেন? আর আপনি যদি বলেন যে হি রিডস ইন দা, বা ইন দিস, বা ইন, আপনি রিড ইন দা ক্লাস 4, এরকম কোনো কিছু বললেন। এখন এখানে হিটা কি? সাবজেক্ট। আর রিডটা কি? ভার্ব। রিডটা কি? ভার্ব। বাকি অংশটুকু কিন্তু অবজেক্ট। জি। বাকি অংশটুকু কি? অবজেক্ট। বাকি অংশটুকু তো আর প্রেডিকেট না। তার কারণ বাক্য দুই ধরনের, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে কি? ভার্বাল। অর্থাৎ যে বাক্যটা সাবজেক্ট প্রেডিকেট দিয়ে বাক্য তৈরি হয় সেটা হলো কি? নমিনাল। আর যে বাক্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে হয় বা এক্সটেনশন, সেটা হলো কি? ভার্বাল। এটা আরবি নিয়মে মনে থাকবে। হ্যাঁ, আরেকবার উস্তাদ। আরবি নিয়মে। তা নমিনাল সেন্টেন্স সবসময় নমিনাল, আচ্ছা ওটা হচ্ছে কি? যে বাক্যটা সাবজেক্ট প্রেডিকেট হয় সেটাকে বলা হয় নমিনাল সেন্টেন্স।
আর যে বাক্যটার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন সেটাকে আরবিতে বলে ভার্বাল সেন্টেন্স। ভালো, জি, যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে আরবিতে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আল বাইতু জাদিদুন, এর অর্থ হলো বাড়িটা নতুন। নতুন, এখন যার সম্পর্কে কিছু বলা হয় সেটা কি সাবজেক্ট, subject, আর যা বলা হয় সেটা কি প্রেডিকেট। হ্যাঁ, জি, সেটা কি প্রেডিকেট। এখন predicate, আরবি কারো কারো মনের মধ্যে সন্দেহ থাকতে পারে, জাদিদুনটা তো অ্যাডজেক্টিভ বললেন না, কারণ কি? তার কারণ হলো আরবি নিয়মে যখন এটা যদি এরকম হতো, খেয়াল করেন, আল যদি না হতো তাহলে আরবিটা কি হতো বলেন তো? বাইতুন জাদিদুন, বাইতুন, বাইতুন জাদিদুন। জাদিদুন, তখন কিন্তু সাবজেক্ট প্রেডিকেট হতো না, তখন হতো কি অ্যাডজেক্টিভ এবং নাউন। বুঝেছেন এবার? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এবার। তার কারণ হলো আরবিতে সাবজেক্টটার ডেফিনিট হওয়ার নিয়ম। জি, আরবিতে সাবজেক্টটা কি হওয়ার নিয়ম? ডেফিনেট হওয়ার নিয়ম। ডেফিনিট হওয়ার নিয়ম। যেমন দেখেন, আপনি ইংরেজিতেও দেখেন এ নিউ বুক, এ নিউ বুক, এটা কি? এটা কি কমপ্লিট সেন্টেন্স না ইনকমপ্লিট সেন্টেন্স? ইনকমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ এটা হচ্ছে পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক না? জি, পার্ট অফ এ সেন্টেন্স। সেন্টেন্স। কিন্তু আপনি যদি বলেন এটাকে যদি সাবজেক্ট বানাতে চান, সাবজেক্ট প্রেডিকেট, তাহলে কি করতে হবে বলেন তো? দ্য নিউ বুক, না, দা বুক ইজ নিউ। কি ও বলতে দ্য হবে? বুক, দ্য দা বুক বুক ইজ ইজ নিউ, নিউ, নিউ। আমি জানি না ভুল বলতেছি কিনা। দা বুক ইজ নিউ। নিউ, এখন আপনি কি এখানে বলতে পারবেন যে দা বুকটা হচ্ছে নাউন, নিউটা হলো অ্যাডজেক্টিভ? বলতে পারবেন? না, পারবেন না। তার কারণ এইটাই সাবজেক্ট। এটা কি দা বুকটা সাবজেক্ট, সাবজেক্ট, আর প্রেডিকেট কোনটা? নিউ। অর্থাৎ নতুন ব্যাপারটা কার সাথে সম্পর্কিত করা হচ্ছে? বইয়ের সাথে। এবং বই সম্পর্কে বলা হচ্ছে যে বইটা কিন্তু নতুন, জি, বইটা কিন্তু পুরাতন, এরকম বলা হচ্ছে। এটা কিন্তু সাবজেক্ট না, মানে অ্যাডজেক্টিভ না, এটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেট, এখানে যেমন আপনি এ নিউ বুক, এটার আরবি কি জানেন? বাইতুন জাদিদুন। বাইতুন, এ নিউ বুকের আরবি কি? বাইতুন জাদিদুন। বাইতুন জাদিদুন বাইতুন নিউ বুক, বুক, বাইতুন জাদিদুন কিতাবুন মানে জাদিদ। কিতাবুন, বাইতুন জাদিদ, ও সরি, কিতাবুন জাদিদুন। আমি ওইদিকে চলে গেছি আর কি। জি, তাহলে জি, কিতাবুন জাদিদুন মানে কি? একটি নতুন, নতুন নতুন বই। বই। কিন্তু আমি যদি বলবো দা বুক ইজ নিউ, তখন অর্থ কি হবে? বইটি নতুন। বুঝতে পেরেছেন এবার? হুম, আচ্ছা, এবার আমরা আসি। তা বলা হচ্ছে যে যে কোনো বাক্যের শুরুর শব্দটা, আমি আমার মতন করে বলতেছি, যে কোনো বাক্যের শুরুর শব্দটা সবসময় পেজ বিশিষ্ট হবে। এইখানে সেটাই বলছে, আরবি ইটস কল্ড মারফু। মারফু মানে কি জানেন? পেশের হুম, আরবি হলো রফা। রফা, পেশের আরবি কি? রফউন। রফা, আর যে শব্দের শেষে পেশ হয় তাকে, সেই শব্দটাকে বলা হয় মারফু। কি বলা হয়? মারফু, রফা থেকে মারফু। যেমন আমরা কি বলি, জুলুম থেকে কি বলি? মাজলুম বলি না? জি, জুলুম থেকে জি মারফু, হ্যাঁ, জুলুম থেকে মাজলুম, রফা থেকে মারফু, একই নিয়ম। বুঝেছেন এবার? আচ্ছা, কঠিন কঠিন হলে অবশ্যই প্রশ্ন করবেন। তাহলে কি হলো? আল বাইতুর মধ্যে বাইতুটা কি সাবজেক্ট, আর জাদিদুনটা কি প্রেডিকেট। এটা প্রেডিকেট, সাবজেক্ট হওয়ার কারণে এটা পেশ হয়েছে, মারফু হয়েছে। আফটার এ প্রিপোজিশন দিস এন্ডিং চেঞ্জ। এখন বলছে যে এটা তো সাধারণ নিয়ম, কিন্তু এই নাউনের পূর্বে যদি কোনো কি আসে, প্রিপোজিশন আসে, ভালো করে খেয়াল করেন কিন্তু, নাউনের আগে যদি কি পড়ে, কি আসে? প্রিপোজিশন, প্রিপোজিশন, তখন কিন্তু নাউনের শেষে জের হয়ে যাবে। এমনিতে কিন্তু নাউনটা কি ছিল? পেশ ছিল না? পেশ ছিল, জি, এখন আপনি এর পূর্বে যদি একটা ফি দেন, একটা ফি, ফি মানে কি মধ্যে, মধ্যে, তাহলে তখন ফিল বাই তি হবে, কিন্তু তু হবে না। কি হবে? আচ্ছা, ফিল বাই তি। বাইতি, তার মানে প্রিপোজিশন অর্থাৎ, হলো নাউনের কন্ট্রোলার। জি, প্রিপোজিশনটা নাউনের কি? কন্ট্রোলার, কন্ট্রোলার। অর্থাৎ নাউনকে কন্ট্রোল করে।
যে নাউনের শেষে জবর হবে না জের হবে না কি হবে, এটা কে কন্ট্রোল করবে? প্রিপজিশন প্রিপজিশন। আসলে প্রিপজিশন কন্ট্রোল করবে, জি বুঝেছেন? আর জি উস্তাদ জি। প্রিপজিশন না আসা পর্যন্ত ওই নাউনটা কি অবস্থায় থাকবে? পেজ বিশিষ্ট থাকবে, মারফু। মারফু অবস্থায় থাকবে। ঠিক আছে, জি আমার এই কথাটুকু সবাই বুঝেছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন দেখেন আল বাইতু বাড়িটি, ফিল বাইতি, এখানে তি হলো কেন? ফি আসছে তাই। এখানে দেখেন বাইতুন, এর পূর্বে ফি আসলে কি হবে? ফি বাইতিন। বাইতিন। আলিফ লাম যদি হয় তাহলে একটা জের হবে, আলিফ জি লাম না থাকলে দুইটা জের হবে। জি যেমন আল মাকতাবু, টেবিলটি। আলাল মাকতাবি মানে কি? টেবিলে, টেবিলটির উপরে, টেবিলের টেবিলের উপরে। উপরে। এখানে আলাটা এসে কি করে দিল? মাকতাবের শেষে জের দিয়ে দিল। জি A noun preceded by a preposition is said to be in genitive case. যেন কেস আছে কিন্তু তিন প্রকার, তার মধ্যে একটা কি আছে? জেনেটিভ কেস। জেনেটিক কেস। জেনেটিভ মানে হলো, যেমন আমরা ইংরেজিতে যেমন করি না, দুইটা নাউনে নাউনে সম্পর্ক করি, করি না? জি সম্বন্ধ, সম্বন্ধ, সম্বন্ধবাচক যেটাকে আমরা বলি। অথবা আমরা কি করি, নাউনের আগে প্রিপজিশন ব্যবহার করি ইংরেজিতে, মানে অনেক সময় করি না? জি এখানে যেটা বলছে যে এইগুলো হচ্ছে যে প্রিপজিশন আসার কারণে জের হলো, কিন্তু পরবর্তী এসে যেটা বলছে এই মাজরুর, এটাকে বলে কি আরবিতে? মাজরুর। মাজরুর। অর্থাৎ যখন কোনো নাউনের আগে প্রিপজিশন আসবে, প্রিপজিশনকে আরবিতে কি বলে? হরফে জার। এটা প্রিপজিশনকে আরবিতে কি বলে? হরফে জার। হরফে জার। আর হরফে জার কার আগে আসে? নাউন বা প্রোনাউনের আগে। নাউন বা প্রোনাউনের আগে। প্রোনাউনের আগে। যেমন প্রিপজিশন, এটা কি ভার্বের আগে আসে না নাউন প্রোনাউনের আগে আসে? নাউনের আগে আসছে। নাউন নাউন। বা প্রোনাউন সবসময় নাউনের আগে না, নাউনের আগে। প্রোনাউনের আগেও আসতে পারে। বুঝতে পেরেছেন আমার কথা? জি উস্তাদ জি। আচ্ছা, তা যখন এটা প্রোনাউনের আগে আসলে প্রোনাউনের অবস্থা পরিবর্তন করতে পারে না, মনে রাখবেন। আচ্ছা প্রিপজিশন যদি নাও প্রোনাউনের আগে আসে, তাহলে প্রোনাউনের শেষে হরকত চেঞ্জ করতে সে পারে না। পারে না। কিন্তু এটা যদি নাউনের আগে আসে, তাহলে কিন্তু সে কি করতে পারে? নাউনের শেষে কি দিয়ে দেয়? করতে পারে। জের দিয়ে দেয়। জি বুঝতে পেরেছেন? জি আমার কথাটা কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করে বুঝে নিবেন, আর যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমি একটা কোশ্চেন করতে চাই। আপনি একটা না আপনি দুটোই যখন করেন, অসুবিধা নেই, বলেন। আপনি যখন বললেন প্রিপজিশন হরফে জার, এখানে ফি বাইতিন, এখানে ফিটা জেড দিয়ে হওয়াতে আমি সহজে বুঝতে পারি বাইতিন হবে। কিন্তু যখন আলা, কিন্তু আলাটার মধ্যে হরফে মানে জের নাই, এটা আমার একটু মনে রাখতে কষ্ট হবে। আলা না না, আল এখানে শোনেন, মাকতুবি। জেরটা তো জি। আলা ফির মধ্যে না, জের ফিটা হচ্ছে জের প্রদানকারী। ফি কাকে জের হুম। দিচ্ছে? ফে তো নিজে জের নিচ্ছে না, সে জের দিচ্ছে আচ্ছা। পরবর্তী নাউনের শেষে। জি। বুঝতে পেরেছেন? হুম। এই যে ফিটা, এই ফি আসার কারণে ফি এর কোনো পরিবর্তন নাই। ফিটা পরিবর্তন জি। করতেছে কাকে? বাইতিকে, নাউন। হুম। নাউনকে। নাউনের শেষে জের দিয়েছে। এখানে জি। আলাও কিন্তু তার নিজস্ব কোনো পরিবর্তনের বলয় নাই তার, সে পরিবর্তন না। আচ্ছা। করতেছে মাকতাবের নিচে জের দিচ্ছে। জি। বুঝতে পেরেছেন? আপনি এই এই পাঠে তো মাত্র দুইটা প্রিপজিশন আছে, একটা হলো ফি জি। আর একটা হলো আলা। ফি আলা মানে হচ্ছে মধ্যে, আলা মানে হচ্ছে উপরে। করে। তো জি। এখন একটা কথা শোনেন সবাই, এই প্রিপজিশনকে যেহেতু আরবিতে বলা হয় হরফে জার, কি বলা জি হয়? হরফে হরফে জার। জার। তাহলে এই হরফে জারটা যাকে জের দিচ্ছে তাকে বলা হয় মাজরুর। মাজরুর। কি বলা হয়? মাজরুর। মাজরুর শব্দের অর্থ কি জানেন? জের প্রাপ্ত। মাজরুর যে মানে কি? প্রদানকারী। যার না, জের প্রদানকারী না, জের প্রাপ্ত, মানে যে এর জের প্রাপ্ত। পেয়েছে। জি বুঝতে পেরেছেন? জি যেমন জি আমরা কি বলি, মাজলুম কাকে বলি? যার উপরে জুলুম করা হয়েছে। জি। আর মাজরুর মানে কি? যাকে জের দেয়া হয়েছে। বুঝতে পেরেছেন আচ্ছা এবার? জি। তাহলে প্রিপজিশনকে আরবিতে বলে হরফে জার,
আর এই হরফে জার যাকে জের দেয় তাকে বলা হয় মাজরুর। মনে থাকবে? জি জি ইনশাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে হরফে প্রিপজিশনকে বলে হরফে জার, আর এই প্রিপজিশন বা হরফে জার যাকে কি দেয়, জের জের দেয়। দেয়, সেটাকে বলতে হবে মাজরুর। মারফু মানে জের মাজরুর। প্রাপ্ত বা জের যাকে দেয়া হয়েছে। জি ক্লিয়ার? জি হুম, আচ্ছা। তাহলে এমনি ইন্ডিভিজুয়াল নাউন সবসময় দেখেন পেজ বিশিষ্ট হইতে, কিন্তু যখন এর পূর্বে কোনো এখানে যদি এটা ফি দিত তাহলে কি হতো বলেন তো? ফিল মাকতাবি, বি। জি ফিল মাকতাবি জি হতো। এখানে আলাল মাকতাবি হয়েছে। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা। এক কথায় ওস্তাদজি, প্রিপজিশন আসলেই তারপরে যে নাউনটা থাকবে সেটাতে জের প্রদানকারী হবে, সেটাই হ্যাঁ, জের জেদ দেয়া দিবে, লাগবে। সেটাকে জেদ দিবে তার শেষ অক্ষরে। জি জি কারণ আরবি গ্রামার কিন্তু শব্দের শেষ অক্ষরে ব্যবহার হয়, শব্দের মাঝখানে না জি বা শুরুতেও না। তাহলে জি দ্বিতীয় নিয়ম হচ্ছে, ইন দিস লেসন উই অলসো লার্ন দ্য টু প্রোনাউন্স। মানে এই লেসনে আমরা দুইটা প্রোনাউন শিখবো, একটা হচ্ছে হুয়া আর একটা হলো কি হিয়া। হুয়া মানে হচ্ছে সে পুরুষ, আর হিয়া মানে সে মহিলা। মহিলা। তাহলে আমরা কিন্তু এর আগেও বলেছি যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই হলো প্রোনাউন। আর হুয়াটা হচ্ছে কার পরিবর্তে ব্যবহার হয়? করিমের পরিবর্তে। আর হিয়াটা কার পরিবর্তে ব্যবহার হয়? ফাতেমা আপার পরিবর্তে। নামের পরিবর্তে। বুঝতে পেরেছেন? জি হুয়া হচ্ছে করিমের পরিবর্তে, আর হিয়াটা হলো ফাতেমা আপার পরিবর্তে। অর্থাৎ হুয়া হচ্ছে পুরুষের পরিবর্তে, হিয়া হলো জি। মহিলার মুয়ান্নাসুল পরিবর্তে। মুযাক্কার। হুয়াটা হলো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার পুরুষ, হিয়া হলো থার্ড পারসন সিঙ্গুলার কি মহিলা। ওয়ান। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন নাউনের জন্য হচ্ছে হুয়া, থার্ড পারসন প্লুরাল ফেমিনিন নাউনের জন্য কি হিয়া। হিয়া। অর্থাৎ যেমন আপনি যদি বলেন রহিম গোস টু কি মাস্ক, হ্যাঁ, রহিম মসজিদে যায়। জি এখন এরপরে বলতে চাচ্ছেন সে ভাত খায়, তাহলে কি বলবেন? হি। হি ইটস অথবা হি টেক্স রাইস, ঠিক না? জি এখন আপনি যদি এখানে বলেন যে ফাতিমা, ফাতিমা and eat eat এট কি রাইস। রুটির ইংরেজি কি? রুটি, বানানা। ব্রেড। হ্যাঁ, এট মানে খেয়েছিল আর কি, পাস্ট টেন্স। তাহলে রুটি ইংরেজি কি? বন। রুটি ইংরেজি কি যেন ভুলে গেলাম তো। ব্রেড ব্রেড। ব্রেড। ব্রেড, ব্রেড, এই তো মাশাআল্লাহ, ব্রেড। এখন এবার যদি বলেন সে নামাজ পড়ে, তখন আপনি কি বলবেন? সে লিখবেন না? সি। তাহলে এখানে রহিমের পরিবর্তে আপনি ব্যবহার করলেন হি, হি। আর ফাতেমার পরিবর্তে ব্যবহার করলেন কি সি। সি। তাহলে এখানে হুয়াটা হচ্ছে রহিমের পরিবর্তে, আর জি। হিয়াটা হলো কার পরিবর্তে? এই ফাতেমা সি। আপার পরিবর্তে। সি। বুঝেছেন এবার? জি জি এখন এটাও সিঙ্গুলার, প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। সাবজেক্টটা নাউনটা যদি সিঙ্গুলার হয়, প্রোনাউনটা কি প্লুরাল হয়? হয় না। না নাউনটা যদি থার্ড পারসন হয়, প্রোনাউন কি সেকেন্ড পারসন হবে? হবে না। না। তো এখানে হুয়াটা হলো থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন মাস্কুলিন, আর হিয়াটা হলো থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন ফেমিনিন। মনে থাকবে? জি আচ্ছা। ইন অ্যারাবিক অল নাউনস আর আইদার ম্যাসকুলিন অর ফেমিনিন। বলছে আরবিতে সকল নাউন হয় সেটা পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। A masculine noun is referred to by the pronoun হুয়া, যেটা আমরা বললাম, whether it denotes a human being, an animal or thing। অর্থাৎ সেটা হতে পারে কোনো ব্যক্তি, হ্যাঁ, মানব, অথবা কোনো প্রাণী, অথবা কোনো কিছু হতে পারে, বস্তু, ঠিক না? কোনো বস্তু হতে পারে। সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? হুয়া ব্যবহার করা হবে। একটা জিনিস সবাই জেনে রাখেন, ইংরেজিতে প্রাণীর পরিবর্তে কি ব্যবহার করা হয়? ইটস নাকি? মনে করেন দি কাউ, তখন কি ইট বলি না আমরা? ইট। জি দি কাউ এর পরিবর্তে কখনো আমরা কি ব্যবহার করি? যে হি
বা শি ব্যবহার করি? না ওস্তাদজি। করি না কিন্তু। যে ছোটবেলা আমরা পড়েছি না, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইটস, মানে এরকম, ইট গ্রাস, লিভস অন গ্রাস, বলি না, আমরা পড়েছি না? জি। তা আরবিতে কিন্তু ওই প্রাণীর ক্ষেত্রেও পুরুষ হলে হুয়া আর মহিলা হলে কি হিয়া। হিয়া। ওখানে কিন্তু ইটস নাই, তবে কোন কোন জায়গাতে হাজা ব্যবহার, সেটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তো এখানে কি বলছে, যে মানুষ হোক অথবা প্রাণী হোক অথবা কোনো বস্তু হোক, সকল পুরুষবাচক নাউনের পরিবর্তে কি ব্যবহার হবে? হুয়া। বুঝতে ওয়া পেরেছেন? এখন একটা কথা বলতে পারেন, ভালো করে খেয়াল করেন, বস্তু তো আর পুরুষ মহিলা বোঝা যায় না, না। তাহলে কিভাবে আপনি বুঝবেন? আরবিতে আসলে শব্দ দেখে বুঝতে হবে, জায়েদ শব্দ দেখে বুঝতে হবে। যেমন একটা জিনিস দেখেন, যেমন আপনি সাআতুন, এটা কি ব্যক্তি না প্রাণী না বস্তু? বস্তু বস্তু। তো সাআতুনটা মাস্কুলিন না ফেমিনিন? ফেমিনিন ফেমিনিন। তার কারণ কি, লাস্টে গোলতা আছে, গোলটা ফেমিনিনের আছে। সাইন আছে। জি। জি যেমন দেখেন আপনি সাইয়ারাতুন, এটা কি গাড়ি, কার? জি। এটা মাস্কুলিন না ফেমিনিন? ফেমিনিন। এটাও ফেমিনিন। তারপরে জি দেখেন হাফিলাতুন, মানে বাস, জি। এটাও ফেমিনিন। তাহলে জি এইগুলোর ক্ষেত্রে তো আর হুয়া আসবে না। জি। বুঝতে পেরেছেন? হুয়া আসবে কোনগুলোর ক্ষেত্রে? যেমন জাওয়ালুন, জাওয়ালুন মানে কি মোবাইল, এটা তো মাস্কুলিন, ঠিক না? তো এই জন্য বলছে যে এখানে হয় হিউম্যান বিং অথবা অ্যানিম্যাল অর থিং, যেটাই হোক না কেন পুরুষবাচক শব্দ হলেই সেটা কি হবে? হুয়া হবে তার ওয়া পরিবর্তে। হবে হ্যাঁ, যেমন হি ইজ ইন দা মাস্ক, এখানে একটা জিনিস, হোয়ার ইজ দা বয়, আইনাল ওয়ালাদু, আইনা মানে কি কোথায়, আর ওয়ালাদু মানে কি ছেলেটি, ওয়ালাদুন মানে ছেলে। আর এখানে যত ডেফিনিট হবে তখন অর্থ কি করব? ছেলেটি কোথায়। যেমন ছেলেটি দেখেন এখানে কিন্তু ডেফিনিট করে দিয়েছে, হোয়ার ইজ দা বয়, হোয়ার ইজ দা বয়, তার মানে কি আপনি যে ছেলেটির কথা বলছেন সেটারই কথা এখানে বলা হচ্ছে, আচ্ছা ছেলেটি কোথায়। এই জন্য এখানে আলিফ লাম আনা হয়েছে ওয়ালাদুর পূর্বে, বুঝেছেন? এরপরে দেখেন উত্তর হলো কি, হি ইজ ইন দা মাস্ক, হুয়া ফিল মাসজিদি। তার মানে হুয়া কার পরিবর্তে ব্যবহার হলো? ওই ওয়ালাদুলের পরিবার আল ওয়ালাদুর পরিবর্তে। এরপরে দেখেন, খেয়াল করেন, আইনাল কিতাবু, হোয়ার ইজ দা বুক, বইটা কোথায়। এখন এর পরিবর্তে কিন্তু আপনি ইট ব্যবহার করেছেন, ইট ইংরেজিতে, এখানে কিন্তু আপনি হি ব্যবহার করেননি, আরবিতে কিন্তু কি হলো? হুয়া। তাহলে এখানে ছেলের পরিবর্তে হুয়া হলো, আবার ওই বয়ের পরিবর্তেও কি হলো? হুয়া হলো। এবার বুঝেছেন তো বিষয়টা কি? এখানে যে বললো হিউম্যান বিং, অ্যানিম্যাল অর থিং, সকল ক্ষেত্রে সিঙ্গুলার নাউনের পরিবর্তে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ম্যাসকুলিন নাউন হলে ম্যাসকুলিন প্রোনাউন, ফেমিনিন নাউন হলে কি হবে? ফেমিনিন প্রোনাউন। এরপরে দেখেন ফেমিনিন, and a feminine noun is referred to by a pronoun হিয়া, অর্থাৎ কোন ফেমিনিন নাউনের পরিবর্তে হিয়া ব্যবহার করা হয়, whether it denotes a human being or an animal or a thing। এখানে একই কথা, সেটা মানুষ হোক, প্রাণী হোক, অথবা কি হোক, বস্তু হোক, যাই হোক না কেন, সকল ক্ষেত্রে কি হবে? ইয়া হিয়া হবে, মনে থাকবে। জি। সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক। যেমন দেখেন এখানে বলছে আয়না আমিনা তু, হিয়া ফিল বাইতি, সে কোথায়? বাড়িতে। এখানে বলছে বাড়িতে আইনা সাআতু, হ্যাঁ ঘড়িটা কোথায়? হিয়া আলা সারিরি, সেটা খাটের উপরে। বিছানায় সারির মানে কি? খাটের উপরে। খাট বুঝতে পেরেছেন? জি ওস্তাদ
তাহলে আমরা জানতে পারলাম নাউনের পরিবর্তে থার্ড পারসন সিঙ্গুলার নাউন হলে তার পরিবর্তে হুয়া ব্যবহার হয়, থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন নাউন হলে তার পরিবর্তে হিয়া ব্যবহার হয়। তারপরে আমরা শিখলাম আইনা মানে হচ্ছে কোথায়, আর কি শিখলাম প্রিপজিশন দুইটা শিখলাম, একটা হচ্ছে ফি মানে হলো মধ্যে, আর আলা এর অর্থ আলা উপরে। উপরে। এখানে নোট উই হ্যাভ লার্ন দ্যাট দ্য তানবিন ইজ দ্য ইনডিফিনিট আর্টিকেল। আচ্ছা, তাহলে এখানে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে তানবিন, আমরা যেটা আগেই বলেছি। যেমন এখানে বলছে বাইতুন, এর অর্থ কিন্তু এ হাউস, শুধু হাউস না, কি হবে এ হাউস। একটি অর্থাৎ বাসা। আরবিতে কিন্তু আপনার তানবিন আর ইংরেজিতে কি এ। দিস রুল ডাজ নট অ্যাপ্লাই এ প্রপার নাউন, তবে এই যে এ কোন প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু হবে না। যেমন প্রপার নাউন কার, ব্যক্তির নাম, কোন জায়গার নাম, কোন বস্তুর নাম, এগুলো প্রপার নাউন। যেমন দেখেন এখানে হামিদ একজন ব্যক্তির নাম, তাহলে এর পূর্বে কি দিতে পারবেন না, এ হামিদ দিতে পারবেন না, শুধু হামিদ লিখতে হবে। বুঝতে পেরেছেন? কারণ জি কি ওস্তাদ, ও তো হামিদ বলতেই কিন্তু একটা নিজেই ডেফিনিট। এখন তার আগে কি আপনি ইনডিফিনিট আর্টিকেল দিতে পারবেন? হ্যাঁ, না। হামিদ হচ্ছে না। ডেফিনিট নাউন, এর আগে তো আর আপনি ইনডিফিনিট আর্টিকেল দিতে পারবেন না। 2 নাম্বার, ফেমিনিন প্রপার নাউন হ্যাভ নো তানবিন, মাথায় রাখতে হবে। কোন মহিলার নামের শেষে তানবিন হবে না। ফাতেমাতু হবে, জাইনাবু হবে, আমিনাতু হবে। কিন্তু পুরুষের নাম কি হবে, কারিমুন, রহিমুন। হ্যাঁ, তাহলে মহিলাদের নামের শেষে তানবিন হয় না, পুরুষের নামের শেষে কি হয়, তানবিন হয়। ক্লিয়ার? আমরা যতটুকু পড়লাম এটা ভালো করে রেকর্ড শুনবেন এবং পড়বেন।